হাই স্টুডেন্টস, ম্যাথ স্টাডি উইথ চন্দ্রশেখর চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব দশম শ্রেণীর গণিতের ওপর একটি বিশেষ চ্যাপ্টার, অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। তো আজকের ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো আজকে আমরা বেসিক কনসেপ্ট দেব অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেসের ওপর। তো অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস এই কথার মধ্যে দিয়েই কিন্তু আমাদের যে ডেফিনেশান অংশীদারি কারবারের, সেটা কিন্তু খুব সহজেই বোঝা যায়। বিজনেস সাধারণত বা বিজনেস বা ব্যবসা সাধারণত দুভাবে করা যেতে পারে। ইন জেনারেল কোনো কোনো ব্যক্তি সে নিজে থেকে করতে পারে, নিজে একা করতে পারে, সেটা ব্যক্তিগত বিজনেস হতে পারে। আবার সে তার কোনো বন্ধুর সাথে করতে পারে, একটা বন্ধুর সাথে হতে পারে, অন্য দুটো বন্ধুর সাথে হতে পারে। অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে বিজনেস গড়ে ওঠে বা ব্যবসা গড়ে ওঠে, সেক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্ট আলাদা আলাদা থাকে বা সমানও থাকতে পারে, হ্যাঁ, যে কোনো বিজনেসের ক্ষেত্রে। তো যাই হোক, তো এখানে কি বলা আছে না, দুই বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে যেসব সংগঠন গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করেন তাকে আমরা অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস বলে থাকি। তার মধ্যে একটা আমাদের এক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস একটা প্রকার, ঠিক আছে? ওই মানে একাধিক ব্যক্তি নিয়ে তারা যদি কোনো বিজনেস বা ব্যবসা শুরু করে, তার মধ্যে অংশীদারি কারবার হচ্ছে একটা প্রকার। ওকে, তো অংশীদারি কারবারে অংশীদারদের প্রত্যেকের দেয়া অর্থই হচ্ছে অংশীদারগণের নিজস্ব মূলধন। তারা যে যত টাকা ইনভেস্ট করে সেটি হচ্ছে তাদের আলাদা আলাদা মূলধন বা ক্যাপিটাল বলতে গেলে যত টাকা ইনভেস্ট করে। সাপোজ কোনো একটা জায়গায় তিনজন বন্ধু একটা চা ব্যবসা করবে। তো চা ব্যবসা করার জন্য নির্দিষ্ট জায়গা দরকার, জমি দরকার, তারপরে চা পাতা লাগাতে হবে, গাছ লাগাতে হবে, তারপরে তার যে শ্রম দেওয়া, তো বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা খরচ হয়। তো সেগুলো তারা আলাদা আলাদা যদি নিজস্ব টাকা খরচ করে তারা ইনভেস্ট করে, তো যত টাকা খরচ করবে সেটাই হচ্ছে তাদের মূলধন। এবারে এই ব্যবসা করে যত টাকা লাভ হবে তারা নিজস্ব এই মূলধন অনুপাতে তারা ভাগ করে নেয়। ক্ষতি হলেও তারা নিজস্ব এই মূলধন অনুপাতে যত টাকা যেমন দিয়েছিল সেই অনুপাতেই সেই ক্ষতিটা তাদের ক্ষেত্রে পাওয়া যাবে, বা ক্ষতি হলে তারা নিজস্ব পকেট থেকে নিজস্ব টাকা দিতে পারে সেই মূলধনের অনুপাতে। তো যাই হোক, তো এখানে একটা ব্যাপার, মূলধন বা ক্যাপিটাল বলতে কী বোঝায়? মূলধনের মোট পরিমাণ অংশীদারগণ সমানভাবে ভাগ করে সংগ্রহ করেন অথবা সর্বসম্মত আনুপাতিক হারে মূলধন সংগ্রহ করেন। মূলধনের মোট পরিমাণ অংশীদারগণ সমানভাবে ভাগ করে সংগ্রহ করেন অথবা সর্বসম্মত আনুপাতিক হারে মূলধন সংগ্রহ করেন। অর্থাৎ যে যত টাকা দেবে আর কি, সেটা তাদের নির্দিষ্ট আলাদা আলাদা ভাগ থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার লভ্যাংশ বন্টন। লভ্যাংশ কীভাবে তারা লভ্যাংশ ডিস্ট্রিবিউট করবে? তো অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে লাভ সমান ভাগে ভাগ করে নিতে পারেন। আর কি হতে পারে? তারা মূলধন অনুপাতে ভাগ করে নিতে পারেন। আর কি না, সর্বসম্মত অন্য কোনো চুক্তি অনুযায়ী তারা ভাগ করে নিতে পারেন। তো এটা তাদের ডিসিশান যেমন হবে তার উপর ডিপেন্ড করছে। যদি অংশীদারি চুক্তিতে লাভ বন্টনের কোনো সুনির্দিষ্ট নীতি বলা না থাকে, তবে ধরে নিতে হবে যে লাভ অংশীদারদের মূলধনের অনুপাতে বণ্টিত হবে। এটা খুব ভাইটাল লাইন। যদি মানে কোন পদ্ধতিতে বা কোন প্রসেসে তাদের যে লাভ হবে সেটা ডিস্ট্রিবিউট হবে, সেটা যদি আমাদের বলে না দেওয়া থাকে, সেক্ষেত্রে লাভ অংশীদারদের মূলধনের অনুপাতে বণ্টিত হবে। মূলধন মানে যে টাকা তারা ইনভেস্ট করে। দুই বন্ধু একটা ব্যবসা শুরু করছে, একজন 500 টাকা ইনভেস্ট করছে, একজন 1000 টাকা ইনভেস্ট করছে। তাহলে কার ইনভেস্ট বেশি? দ্বিতীয় জনের। তাহলে তার প্রাপ্ত লাভের পরিমাণটাও কিন্তু আমাদের বেশি হবে। তো যদি কিছু নির্দিষ্ট কোনো প্রসেস বলে দেওয়া না থাকে যে কোন পদ্ধতির থ্রু দিয়ে তারা লাভের পরিমাণটা পাবে, তাহলে আমরা ধরে নেব তারা যে পরিমাণ টাকা ইনভেস্ট করেছে, যে বেশি টাকা ইনভেস্ট করবে সে বেশি লাভ পাবে, যে কম টাকা ইনভেস্ট করবে সে কম লাভ পাবে। তো এইভাবে করে।
আচ্ছা, আর কি দেওয়া আছে না, ব্যবসা পরিচালনার সাম্মানিক ভাতা, এখানে একটা একটা বিষয় রয়েছে, ব্যাপারটা কি একটু বলে যাক। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অংশীদারদের প্রত্যেকে বা কেউ 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 যদি সময় ও শ্রম দিয়ে থাকেন, তবে তার জন্য তাদের কী হারে সাম্মানিক ভাতা দেওয়া হবে তা চুক্তির সময় নির্ধারিত হয়ে থাকে। এই ভাতা প্রদানের পর লভ্যাংশ বন্টন করা হয়। এই ব্যাপারটা কি, সাপোজ একটা ট্রান্সপোর্টার বা বাসের কথা বলি, তো একজন তো বাস চালায়, ড্রাইভার আছেন, কন্ট্রাক্টর আছে। একটা ধরা বাস মালিক বেশি টাকা ইনভেস্ট করেছে, অনেক টাকা, আর বাস ড্রাইভার আছে, আর তার সাথে আমাদের বাস কন্ট্রাক্টর আছে। তো একটা বাস তারা কিনেছে, সেক্ষেত্রে বেশি টাকা ইনভেস্ট করেছে বাস মালিক, তারপরে ড্রাইভার, তারপরে কন্ট্রাক্টর। তো সেক্ষেত্রে যখন তারা রাস্তায় বাস চলার পর যে ইনকামটা হবে, সেই ইনকাম থেকে যে লাভ ডিস্ট্রিবিউট হবে সেটা তো মূলধন অনুপাতে হবেই, কিন্তু তার আগে বাস চালানোর জন্য ড্রাইভারের যে খরচ, ড্রাইভারের যে প্রাপ্য সেই টাকা মিটিয়ে দিতে হবে, বা কন্ট্রাক্টরের যে প্রাপ্য সেই টাকা মিটিয়ে দেওয়ার পরেই কিন্তু বাকি টাকা বা বাকি লাভ সেটা তাদের মূলধনের অনুপাতে তারা ভাগ করে নেবে। তো সেই ব্যাপারটা এখানে বলা হচ্ছে যে শ্রম বা সময় দিয়ে থাকে যদি কোনো ব্যক্তি, তাদের মধ্যে অংশীদারদের মধ্যে, তাদের সেই টাকা আগে মেটাতে হবে এবং পরবর্তী সময়ে বাকি টাকা মূলধন অনুপাতে বা বাকি যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের ভিত্তিতে তারা তাদের মধ্যে বন্টন করা হয়ে থাকবে। ওকে, তো কিছু এক্সাম্পল আসা যাক। প্রয়োগ ওয়ানে বলা হচ্ছে যে দিদি ও তার দুই বন্ধু মিলে যে অংশীদারি কারবার শুরু করেছে এবং বছরের শেষে লাভের টাকা কে কত পাবে তার জন্য প্রথমে অংশীদারদের মূলধন অনুপাত নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখানে একটা ব্যাপার, কোশ্চেনের ক্ষেত্রে আমাদের একদম উপরে কোশ্চেন রয়েছে প্রয়োগের ক্ষেত্রে, যে দিদি আমাদের বাড়ির একতলে একটি ঘরে খাতা তৈরি করে বিক্রি করার ব্যবসা করতে চায়। দিদির আরও দুই বন্ধু তীর্থ ও তনবীর দিদির সঙ্গে এই ব্যবসায় যোগ দিতে চায়। তাই আমার দিদি তীর্থ ও তনবীর যথাক্রমে 10,000 টাকা, 12,000 টাকা ও 11,000 টাকা দিয়ে খাতা বিক্রি ব্যবসা শুরু করলো। অর্থাৎ এখানে কিন্তু দিদি 10,000 টাকা ইনভেস্ট করেছে, তীর্থ 12,000 টাকা এবং তনবীর কত না 11,000 টাকা। তো এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে ইনভেস্ট করে ব্যবসা করেছে এবং বছরের শেষে লাভ হয়েছে 9,900 টাকা। ঠিক আছে, কিন্তু এই লভ্যাংশ তারা কীভাবে ভাগ করে নেবে তার জন্য বিভিন্ন প্রসেস, তো এখানে তো আলাদা করে কোনো প্রসেস বলে দেওয়া নেই কোন সিদ্ধান্তের ভিত্তিতে তারা এই লভ্যাংশ ভাগ করে নেবে। তাই জন্য আমরা কী করবো না, যে টাকা ইনভেস্ট করেছে তার অনুপাত আমরা নির্ণয় করব, অর্থাৎ মূলধনের অনুপাত আমরা নির্ণয় করব। তো মূলধনের অনুপাতের হারেই কিন্তু তারা তাদের লাভটা পেয়ে থাকবে। ঠিক আছে, তো একদম শেষে দেখা যাক এখানে। তো এখানে আমরা ঠিক সেইভাবেই করা হচ্ছে প্রবলেমটা। কী বলা হয়েছে এখানে, যে লভ্যাংশ বন্টনের অনুপাত কী হবে না, তাদের মূলধন অনুপাতের সঙ্গে সমান। তো মূলধন অনুপাত কী না, দিদির টাকা ইস্টু তীর্থের টাকা ইস্টু তনবীরের টাকা করলে কত হবে, 10,000, তীর্থের টাকা 11,000 আর তনবীরের টাকা 12,000। এখানে একটু ডিস্টার্ব করেছে, তীর্থের টাকা 12,000 ছিল আর তনবীরের টাকা 11,000 টাকা ছিল। তো এখানে আমরা যদি এটা তনবীর করে দিই, এটাকে তনবীরের জায়গায় তনবীরের টাকা চলে 11,000 টাকা, এটা তীর্থ করে দেওয়া হয়। এটি অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। ঠিক আছে, তারপর 10:11:12। ওকে, তো এক্ষেত্রে অনুপাত পাওয়া গেছে। এবারে মোট লাভ হয়েছে কত না 9,900 টাকা। তাহলে এই লাভ থেকে আমাদের দিদি কত পাবে না 10/, আনুপাতিক ভাগা যেটা বার করতে হয়, 10/10 + 11 + 12।
এটা করলে আমরা পাবো 10 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো এই ক্ষেত্রে এটা হয়ে যাবে। এটা আমি এখান থেকে এটা করছি 10 আর 11 কত হয়, 21 আর 12 33 ইন্টু 9900, 33 থেকে গেলে 33, 3-এ 5 দুটো শূন্য হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 3×10=30, অর্থাৎ 3000 টাকা। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের 3000 টাকা। তো একই রকমভাবে তীর্থ কত পাচ্ছে না, তীর্থের জন্য আমাদের এটা তীর্থ হবে না, তানবীর হবে। তানবীর পাবে অ্যাকচুয়ালি 11 বাই যোগ করে 33 ইন্টু 9900, তাহলে এটা হয়ে যাচ্ছে 3300 টাকা। আর তানবীর পাচ্ছে, তানবীর না, এটা তীর্থ পাবে, তীর্থ 12,000 টাকা ছিল। তাহলে তীর্থের প্রাপ্ত টাকা হয়ে যাচ্ছে আমাদের 12/33 ইন্টু 9900, কাটাকুটি করা হয়, ক্যান্সেল করি আমরা 300, অর্থাৎ 3×36, অর্থাৎ 3600 টাকা। তো অর্থাৎ মূলধনের অনুপাতে আমরা যে লভ্যাংশ সেটা আমরা বন্টন করে নেব। নেক্সট প্রয়োগ টুতে বলা আছে যে সুলেখা, জয়লাল ও শিবু যথাক্রমে 5,000 টাকা, 4,500 টাকা ও 7,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। যদি বছরান্তে 11,550 টাকা লাভ হয়ে থাকে তবে লাভের টাকা কে কত পাবে? তো এখানে আগের মতনই, এখানে আমাদের কী করতে হবে না, অনুপাত বার করতে হবে। কিসের অনুপাত? না, মূলধন অনুপাত। আর মূলধন অনুপাতটাই কী হয়ে যাবে না, লভ্যাংশের অনুপাত। তো আমরা কী লিখব এখানে, মূলধন, আমরা লিখতে পারি লভ্যাংশ অনুপাত, লভ্যাংশের অনুপাত। তো লভ্যাংশ অনুপাত কিন্তু এখানে মূলধন অনুপাতের সাথে সমান হবে। এখানে আলাদা করে স্পেসিফাই করে আলাদা করে কিছু বলে দেয়া নেই যে কোন সিদ্ধান্তের ভিত্তিতে তারা টাকা ভাগ করে নেবে। তো যদি কোনো কিছু বলে না দেয়া থাকে তাহলে আমরা কী করবো না, মূলধনের যে অনুপাত সেই অনুপাতে আমরা টাকা ভাগ করে দেব বা ভাগ করে নেব। তো লভ্যাংশ অনুপাত সমান কী হবে না, মূলধন অনুপাত। এটা আমরা ইউজ করবো এখানে। অতএব সুলেখা জয়লাল ও শিবুর মূলধন অনুপাত কত হচ্ছে না আমাদের, 5,000 ইস্টু 4,500 ইস্টু 7,000 সমান বলতে পারি আমরা 50:45:70। 5 দিয়ে গেলে 10:9:40, 14। অতএব সুলেখা, জয়লাল ও শিবুর লভ্যাংশ অনুপাত সমান 10:9:14। বৎসরান্তে লাভ হয়েছে 11,550 টাকা। বৎসরান্তে $550 টাকা। অতএব এখান থেকে কে কত টাকা পাবে, তাহলে আমরা বলবো অতএব
সুলেখা পাবে সমান সুলেখার জানুবাদিক ভাগার কত আছে 10/10 যুক্ত 9 যুক্ত 14 ইন্টু কত হবে 11,550 সমান 10/10 9 19 আর 14 33 11,550 টাকা। এটা 33 দিয়ে কাটলে হবে 33 3 হয় 99 আর সব 165, ঠিক আছে, আর 5 দিয়ে যাবে, তার হয়ে যাচ্ছে 3500 অর্থাৎ 3,500 টাকা। একই রকমভাবে আমরা বলতে পারি জয়লাল পাবে জয়লালের ক্ষেত্রে কত হবে 9 যোগ করলে পাচ্ছি 33 ইন্টু 11,550 কাটাকুটি করলে পাবো ওটা 350 9 0 0 5 9 35 5 হাতে 4 3 9 27 4 31 3,150 টাকা। আর আচ্ছা আমাদের শিবু পাবে একই রকমভাবে হবে 14/33 ইন্টু 11,550 দেখালে 35 14 0 0 5 14 70 0 হাতে 7 3 যদি 42 42 সাথে হচ্ছে আমাদের 49 4,900 টাকা। এবার তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশি টাকা ইনভেস্ট করছে তার লাভের পরিমাণটাও এখানে বেশি। এখানে শিবু বেশি টাকা ইনভেস্ট করেছিল প্রায় 7,000 টাকা, যার জন্য শিবুর লভ্যাংশের পরিমাণটাও কিন্তু বেশি 4,900 টাকা হচ্ছে। ওকে, নেক্সট প্রয়োগ 3 দেওয়া রয়েছে আমাদের গ্রামের মিতা দিদি, সাহানা বেবি, অমল কাকু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা ও 17,500 টাকা মূলধন নিয়ে জ্যাম জেলির ব্যবসা শুরু করেন, কিন্তু বছরের শেষে 4,250 টাকা লোকসান বা ক্ষতি হলো। তো লোকসান হলে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে সেটা হিসাব করে আমাদের বার করতে হবে। তো লাভের ক্ষেত্রেও আমরা ঠিক যেভাবে নির্ণয় করি, লোকসানের ক্ষেত্রেও কিন্তু আমরা ঠিক সেইভাবেই নির্ণয় করব। তো অংশীদারি কারবারে মিতা দিদি, সাহানা বেবি ও অমল কাকুর মূলধন অনুপাত কত ছিল? 15,000, 10,000 আর 17,500। তাহলে এখান থেকে তাদের অনুপাত বার করা হয়েছে। তো প্রথমে কী করা হয়েছে, আমরা ওই শূন্যগুলো ক্যান্সেল করেছি, ঠিক আছে, দুটো করে শূন্য আমরা ক্যান্সেল করেছি। তারপর আমরা 25 দিয়ে এটা কাটাকুটি করলে 6:4:7। তো প্রত্যেক অংশীদার তাদের মূলধন অনুপাতে লোকসানের অংশ দেবেন। এখানে আলাদা করে আমাদের কিছু বলে দেওয়া নেই, তাহলে তাদের যে লোকসান যে দেবে তারা ক্ষতিটাও কিন্তু তাদের মূলধন অনুপাত থেকেই তারা দেবে। 4,250 টাকা লোকসানের মধ্যে মিতা দিদি দেবেন কত হবে, এটা কত না 7। মিতা দিদি কত ছিল আমাদের? মিতা দিদির ক্ষেত্রে এখানে ভুল আছে, একটু ডিস্টার্ব আছে, কারণ মিতা দিদির ক্ষেত্রে 6 ছিল, তাহলে এটা 6 হবে, ঠিক আছে, এটা 6 হবে, 6/6 + 4 + 7, 6 4 10 17। তাহলে যদি আমি এটা এখানে করি তাহলে হয়ে যাচ্ছে, এখানে যদি করি এটা 6/17 4250 17 2 34 8 5 555 0 250 25 6 হবে 150 150, অর্থাৎ এখানে হবে আমাদের 1,500 টাকা, অর্থাৎ মিতা দিদি দেবেন লোকসান থেকে 1,500 টাকা, ঠিক আছে। একই রকমভাবে এটা যদি ক্যান্সেল করি পাবো এটা 250, তাহলে 250,000 টাকা। তাহলে এত টাকা থেকে সাহানা বিবি দেবে 1,000 টাকা, আর বাকি টাকাটা এখানে আমরা পরিষ্কার পেয়ে যাবো। 1,500 আর 1,000 কত হয় 2,500 টাকা, আর মোট লস 4,250, তাহলে হবে এটা 4,250 - 2,500 0
5 90টা 5 করে দেবো 12 7, তাহলে 1750 টাকা দেবে আমাদের অমল কাকু। 1750 টাকা দেবে অমল কাকু লোকসান হিসাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কী আছে, এখানে কিন্তু একটু কন্ডিশান ইউজ করা আছে বা শর্ত সাপেক্ষে লাভ নির্ণয় করা হবে। কোশ্চেনে বলা আছে যে মারিয়া ও সায়ন যথাক্রমে 25,000 টাকা ও 35,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার নিম্নলিখিত শর্তে শুরু করেন। কী শর্ত? না, মোট লাভের 1/3 প্রথমে সমান ভাগে ভাগ করে নেবেন, যে টাকা লাভ হবে তার 1/3 ভাগ করে নেবেন, পরে বাকি লাভ মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। তো এখানে কিন্তু কন্ডিশন আলাদা করে দেওয়া রয়েছে। প্রথমে 1/3 সমানভাবে ভাগ করে নেওয়া হবে, বাকি যে অংশ অর্থাৎ 2/3 মোট লাভের সেটা কিন্তু তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তো এই চুক্তির ভিত্তিতে বছরের শেষে কিন্তু লাভ হয়েছে কত না, 36,000 টাকা। তাহলে কে কত টাকা পাবে? ঠিক আছে, তো মোট লাভের 1/3 মানে কত, 36-এর 3/1 করলে ওটা 12,000 টাকা। তো 12,000 টাকা তারা কিন্তু সমান দুভাগে ভাগ করে নেবে, তাহলে প্রত্যেকে কত করে পাবে, 6,000 টাকা করে পাবে পরিষ্কার। তো বাকি আছে আমাদের কত হলো, 24,000 টাকা। এই টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। মারিয়া এবং সায়নের মূলধন অনুপাত কত, একজন 25,000 টাকা ইনভেস্ট করেছিল, একজন 35,000 টাকা, তাহলে এটা 5:7 অনুপাত হয়ে যাচ্ছে। তার লাভের 24,000 টাকার মধ্যে মারিয়া কত পাবে, মারিয়া পাচ্ছে আমাদের 5/5 + 7 × 24,000, 5 7 12, এটা আমি এখানে করি 5/12 × 24,000, 12 দুগুণে 5 দুগুণে 10, অর্থাৎ 10,000 টাকা। 24,000 টাকা লাভের মধ্যে মারিয়া পাবে 10,000 টাকা, তাহলে বাকি পড়ে থাকছে আমাদের, এটা 14,000 হবে নিশ্চয়ই। এই 14,000 টাকা পাচ্ছে সায়ন পাবে 14,000 টাকা। ঠিক আছে, তাহলে এখন মোট কত টাকা পাবে মারিয়া? প্রত্যেকে তো এই বাকি আমাদের প্রথমে যে 12,000 টাকা ছিল, এই টাকাটা দুজনের সমান ভাগ করে নিলে, সমান ভাগে ভাগ করে নিলে মারিয়া পাবে কত, 12,000 ভাজিতক 2 বা ভাই 2 ভাগ করেছে মানে 6,000 টাকা, আর এখন পেয়েছে 10,000 টাকা, তাহলে 6,000 10,000 হচ্ছে 16,000 টাকা। আর সায়ন পাবে কত না, আগে 6,000 টাকা ছিল, এখন 14,000 টাকা, তাহলে হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আমাদের এই প্রবলেমগুলো করতে হবে। অর্থাৎ চুক্তি অনুযায়ী 36,000 টাকা লাভের মারিয়া পাবে 16,000 টাকা এবং সায়ন পাবে মানে 20,000 টাকা।